হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের যে আপকামিং পিএসসি ক্লার্কশিপ মেন্স রয়েছে সেখানে ট্রান্সলেশনের জন্য তোমাদের খুবই উপকার হবে। তো চলো আমরা প্রথমে আজকের যে প্যাসেজ রয়েছে বেঙ্গলি প্যাসেজ সেটা দেখে নিই। আমার অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। তো বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না, অর্থাৎ ছিল না। আমার এক ভাগিনেয় বা একজন ভাগ্নে, আমরা যাকে নেফিউ বলি, শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বেশ একটু বড়, অর্থাৎ এই লেখক বা রবীন্দ্রনাথের চাইতে একটু বেশি বড় ছিলেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল বলিতে পারি না। অর্থাৎ কেন যে তার এত উৎসাহ হলো তিনি বলতে পারেন না। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, একদিন তার ঘরে ডেকে নিয়ে বললেন। এটা কিন্তু সাধু ভাষা আছে, তো আমাদের মতো আমরা চলিত ভাষা করে নেব আমাদের সুবিধার্থে। তোমাকে পদ্য লিখিতে হইবে, অর্থাৎ তোমাকে কবিতা লিখতে হবে। পদ্য জিনিসটাকে এ পর্যন্ত ছাপার বইতে দেখিয়াছি বা দেখেছিলাম। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে, অর্থাৎ নিজে চেষ্টা করে লেখা যেতে পারে, এই কথা কল্পনা করিতেও সাহস হইত না। অর্থাৎ কল্পনা তো ভাবতে পারতাম না বা কল্পনা করতে পারতাম না। চলো এবার আমরা প্রতিটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন করব এবং তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। এতে তোমাদের ওয়ার্ড ভোকাবুলারি বাড়বে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে ভীষণ কয়েকটি গ্রামাটিক্যাল টার্মও যেগুলো ইউজ করা হয় মেনলি ট্রান্সলেশনে সেগুলো সম্পর্কেও ডিসকাস করব। তো প্রথম যে লাইনটা আছে যে আমার আমার বলতে এখানে রবীন্দ্রনাথ কি বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না, অর্থাৎ ছিল না। তাহলে কি এখানে আমরা সাবজেক্ট লিখবো মাই, আর এখানে যদি রবীন্দ্রনাথ লিখি তাহলে কি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ অ্যাপোস্ট্রোফি এস। তাহলে মাই এজ, এজ হচ্ছে বয়স, তাহলে মাই এজ এটা কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে কাজ করছে। মাই এজ ওয়াজ, আচ্ছা মাই এজ অ্যাট দ্যাট টাইম লিখি, কারণ তখনের কথা বলা হচ্ছে। মাই এজ অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ সেই সময়, অ্যাট দ্যাট টাইম সেই সময়। তাহলে মাই এজ অ্যাট দ্যাট টাইম সেই সময় কি ছিল না, 7-8 বছরের বেশি ছিল না। তাহলে ওয়াজ নট, ওয়াজ নট হচ্ছে ছিল না, কি ছিল না বেশি, তাহলে মোর, মোর দেন 7 or 8, 7 or 8 ইয়ার্স, 7-8 বছরের। তাহলে কি লিখলাম, মাই এজ আমার বয়স, অ্যাট দ্যাট টাইম সেই সময়। এখানে নেগেটিভ সেন্টেন্স ছিল না, তো এখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্বকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি এবং ওয়াজ নট মোর অর্থাৎ বেশি ছিল না কি অ্যাট দ্যাট পিরিয়ড বা ওয়াজ নট মোর, সরি অ্যাট দ্যাট টাইম সেই সময়ে, ওয়াজ নট মোর বেশি ছিল না দেন 7 or 8 ইয়ার্স। তো আমরা এইভাবে লিখতে পারি, অথবা এটাকে আমরা যদি অন্যরকম ভাবে লিখি কিভাবে লিখতে পারবো, যে অ্যাট দ্যাট টাইম অর্থাৎ সেই সময়, অ্যাট দ্যাট টাইম বা এখানে পিরিয়ড ব্যবহার করি, অ্যাট দ্যাট পিরিয়ড সেই সময়ে। তাহলে আই, আই বলতে এখানে সেই রবীন্দ্রনাথই বোঝাবে, রবীন্দ্রনাথ। আচ্ছা ওয়াজ ছিলেন, অনলি তিনি ছিলেন কেবলমাত্র, অ্যাবাউট প্রায়, প্রায় যেহেতু এখানে 7-8 বছরের বেশি হইবে না বলা হচ্ছে, অর্থাৎ এখানে একটা কিন্তু ইমাজিন করা হচ্ছে। তাহলে ওয়াজ অনলি অ্যাবাউট, এই কারণে অ্যাবাউট কথাটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ প্রায় বোঝাতে, যেটা আনুমানিক। তাহলে ওয়াজ অনলি অ্যাবাউট 7 or 8 ইয়ার্স ওল্ড। তাহলে কি অ্যাট দ্যাট পিরিয়ড বা সেই সময়, আই ওয়াজ অনলি অ্যাবাউট 7 or 8 ইয়ার্স ওল্ড, আমি তখন ছিলাম কেবলমাত্র 7 অথবা 8 বছর বয়সী। এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেইভাবে তোমরা লিখো। তো চলো, আর এখানে আমরা মোরের পরিবর্তে আমরা কিন্তু গ্রেটারও ব্যবহার করতে পারি। সেটা এইভাবে লেখা যেতে পারে যে মাই এজ অ্যাট দ্য টাইম ওয়াজ নট মোর বা ওয়াজ নট গ্রেটার দেন, কি ওয়াজ নট গ্রেটার দেন 7 or 8 ইয়ার্স, 7 অথবা 8 বছরের বেশি বা তার থেকে বেশি বোঝাচ্ছে। চলো নেক্সট আমরা দেখব, পরের আছে আমার এক ভাগিনেয়, অর্থাৎ আমার একজন ভাগ্নে বা নেফিউ শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চাইতে একটু বেশ বড় ছিল। ছিল কথাটা এখানে নেই, সাইলেন্ট আছে, সেটা আমরা আমাদের মতো করে লিখে নেব। তাহলে কি আমার এক ভাগ্নে, তাহলে এখানে অনেক ভাগ্নেই ছিল, তার মধ্যে একজন, তো ওয়ান অফ মাই কি নেফিউজ,
ওয়ান অফ মাই নেফিউস, আমার ভাগ্নেদের মধ্যে একজন, তার নাম এবার লিখব। তো এখানে কিন্তু আমরা নাউন ইন অ্যাপোজিশন এই গ্রামাটিক্যাল টার্মটি ব্যবহার করব। তাহলে কি শ্রী ওয়ান অফ মাই নেফিউস, ভাগ্নেদের মধ্যে একজন শ্রী জ্যোতিপ্রকাশ। জ্যোতিপ্রকাশ, আচ্ছা এবার নামটা ব্যবহার করা হলো জ্যোতিপ্রকাশ। তো এই যে নেফিউর নামটাই কিন্তু জ্যোতিপ্রকাশ, এই কারণে এই টার্মটাকে আমরা নাউন ইন অ্যাপোজিশন বলি। তাহলে কি ছিলেন? ওয়াজ এ লিটল, ওয়াজ এ লিটল, এ লিটল মানে কিছুটা বা বেশ একটু, ওয়াজ এ লিটল ওল্ডার, ওল্ডার বলতে বড়, ওল্ডার দ্যান মি, আমার চাইতে একটু বেশি বড় ছিল, ওল্ডার দ্যান মি। বা এটা এইভাবে লিখতে পারি যে অন অফ মাই নেফিউস জ্যোতিপ্রকাশ ওয়াজ এ লিটলের পরিবর্তে আমরা স্লাইটলি বলতে পারি, ওয়াজ স্লাইটলি ওল্ডার, বা আমরা এল্ডারও লিখতে পারি, ওল্ডার বা এল্ডার দ্যান মি, যেটা সুবিধা হবে। বা আমরা সিনিয়রও লিখতে পারি, স্লাইটলি সিনিয়র। তাহলে সিনিয়র টু মি হবে, তখন তখন কিন্তু দ্যান ব্যবহার করা যাবে না, সিনিয়র টু মি। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে আই হ্যাড, আমার ছিল, এ নেফিউ, আই হ্যাড এ নেফিউ নেমড কি জ্যোতিপ্রকাশ। তাহলে আই হ্যাড এ নেফিউ নেমড জ্যোতিপ্রকাশ, আমার একজন ভাইপো ছিলেন জ্যোতিপ্রকাশ নামে। তারপরে কি ওয়াজ স্লাইটলি, ওয়াজ স্লাইটলি অর্থাৎ আলতোভাবে বা সামান্যভাবে, ওল্ডার বা বেশ একটু বড়, ওল্ডার দেন আই ওয়াজ, আমি যেমনটা ছিলাম, বা আমি যেমন ছিলাম তার চাইতে সামান্য বড় ছিল। এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো চয়েস ইজ ইয়োর্স, যেটা তোমার পছন্দ সেইভাবে লিখবে। চলো নেক্সট দেখি আমরা। নেক্সট আছে আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল বলিতে পারি না। তাহলে কি আমি বলিতে পারি না, এবার সেইটা কি বলতে পারি না সেইটা সম্পর্কে লিখব। তাহলে আই ক্যান নট সে, আই ক্যান নট সে, আমি বলতে পারি না, কি বলতে পারি না, যে হোয়াট মেড হিম, হোয়াট মেড হিম কি তাকে করেছিল আগ্রহী, হঠাৎ আগ্রহী। তাহলে কি সাডেনলি, হোয়াট মেড হিম সাডেনলি এগার, কি তাকে হঠাৎ আগ্রহী করে তুললো আমাকে কবিতা লেখার জন্য, আমাকে কবিতা লেখানোর জন্য বা আমাকে অনুপ্রাণিত করার জন্য কবিতা লিখতে। তাহলে টু ইন্সপায়ার মি, টু ইন্সপায়ার মি আমাকে অনুপ্রাণিত করতে, সরি এটা আমরা লিখবো যে টু ইন্সপায়ার এ স্মল চাইল্ড লাইক মি, এ স্মল চাইল্ড মানে একটা ছোট্ট শিশু, আমার মতো একটা ছোট্ট শিশু, ওর জন্য আমরা লিখবো টু ইন্সপায়ার এ স্মল চাইল্ড লাইক মি, এ স্মল চাইল্ড লাইক মি মানে আমার মতো একটা ছোট্ট শিশুকে দিয়ে টু কম্পোজ, টু কম্পোজ অর্থাৎ কম্পোজ মানে লেখা, টু কম্পোজ পোয়েট্রি। তাহলে দেখো আই ক্যান নট সে, আমি বলতে পারি না হোয়াট মেড হিম সাডেনলি, বা আমরা অ্যাব্রাপ্টলি বলতে পারি আকস্মিকভাবে, বা আমরা আনএক্সপেক্টেডলি বলতে পারি, আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিতভাবে, এগার বা আমরা কিন বলতে পারি, বা আমরা বলতে পারি উইশফুল, উইশফুল আগ্রহী, টু ইন্সপায়ার অর্থাৎ অনুপ্রাণিত করতে, বা টু মোটিভেট বা টু এনকারেজ বলতে পারি, টু এনকারেজ কি এ স্মল চাইল্ড লাইক মি টু কম্পোজ অথবা টু রাইট অথবা টু কম্পাইল, এই সবগুলোই মানে কিন্তু লেখা বা রচনা করা পোয়েট্রি অর্থাৎ কবিতা। তো চলো আমরা নেক্সট দেখব। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন,
তাহলে কি বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে, অর্থাৎ তোমাকে পদ্য লিখতে হবে। তো দেখো একদিন দুপুরবেলা, তাহলে এটাকে আমরা কি লিখবো, ওয়ান আফটারনুন, একদিন দুপুরবেলা অর্থাৎ দুপুরবেলার পরে। তো পুরোপুরি দুপুরবেলা তো আমরা 12টায় নুন বলি, তো তারপরেই অন আফটারনুন, একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া বলিলেন, তাহলে তিনি ডাকলেন তার ঘরে এবং বললেন, এইভাবে আমরা লিখতে পারি। অথবা এটাকে আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপেলে লিখি তাহলে আমাদেরকে কলিং বলতে হবে, কলিং কি, কলিং মি টু হিজ রুম। তো আমরা সেইভাবে না গিয়ে আমরা নর্মালি লিখছি যে অন আফটারনুন হি কল্ড, তিনি ডাকলেন, তাহলে হি কল্ড মি, তিনি আমাকে ডাকলেন, কি, টু হিজ রুম, তাহার ঘরে, টু হিজ রুম, তাহার ঘরে ডাকলেন, অ্যান্ড সেইড এবং বললেন। তাহলে কি, অন আফটারনুন, একদিন দুপুরবেলা, হি কল্ড মি, তিনি আমাকে ডাকলেন, টু হিজ রুম, তার ঘরে, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, তাহলে আদার্স ডাকলেন, অ্যান্ড সেইড এবং বললেন, তাহলে হি সেইড, এই হিটাই কিন্তু এর আবার সেইডের সাবজেক্ট হিসেবে কাজ করছে, হি সেইড বা সেইড, কি ডাকলেন। এবার দেখো এখানে কিন্তু যেমনটা ইনভার্টেড কমার মধ্যে আছে তেমনই লাগবো, যে তোমাকে পদ্য লিখিতে হইবে, অর্থাৎ তোমাকে পদ্য লিখতে হবে। তো হবে কোনো কিছু বাধ্য হয়ে কিছু করানোকে কিন্তু আমরা যখন লিখি তখন কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করি, হ্যাভ টু, যার অর্থ হচ্ছে হ্যাভ টু প্লাস ভি1, যার অর্থ হচ্ছে করতে হবে, দেখতে হবে, লিখতে হবে, খেতে হবে। যেমন আমি যদি বলি যে ইউ হ্যাভ টু ইট, মানে কি, মানে হচ্ছে তোমাকে খেতে হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু যখন বাধ্য হয়ে করতে হয় তখন কিন্তু আমরা সেটাকে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করে লিখি। তো এই ক্ষেত্রেও যে তোমাকে পদ্য লিখিতে হইবে বা তোমাকে পদ্য লিখতে হবে সেটা লিখবো যে ইউ, তাহলে ইউ হ্যাভ টু, তাহলে ইউ হ্যাভ টু রাইট, তোমাকে লিখতে হবে কি, পোয়েট্রি, তোমাকে কবিতা লিখতে হবে, বা ইউ হ্যাভ টু কম্পোজ, পোয়েট্রি, বা ইউ হ্যাভ টু কম্পাইল পোয়েট্রি। তো এইভাবে কিন্তু আমরা লিখব। চলো নেক্সট দেখব, পদ্য জিনিসটাকে এই পর্যন্ত ছাপার বইতেই দেখিয়াছি, অর্থাৎ দেখেছিলাম। তাহলে পদ্য জিনিসটাকে এই পর্যন্ত বা সেই পর্যন্ত, তাহলে তখন পর্যন্ত আমরা বলতে পারি, তখন পর্যন্ত পদ্য জিনিসটাকে ছাপার বইতেই দেখেছিলাম। তাহলে কি, আনটিল দেন, অর্থাৎ তখন পর্যন্ত। তাহলে আই হ্যাড, সাবজেক্ট, আমি দেখিয়াছিলাম কি, আই হ্যাড অনলি সিন। তো আমরা জানি যে যখন হ্যাড ব্যবহার করি তখন কিন্তু আমরা V3 লিখি, তো সিটা সিন হয়ে যাবে। তাহলে আনটিল দেন, তখনও পর্যন্ত, আই হ্যাড অনলি সিন, আমি কেবল দেখিয়াছিলাম বা দেখেছিলাম, পোয়েট্রি বলতে সেই কবিতাকে, কি, ইন ছাপার বই, সেটা হচ্ছে প্রিন্টেড বুকস, তখনও পর্যন্ত আমি কবিতাকে শুধুমাত্র প্রিন্টেড বুকসের মধ্যে দেখতে পেয়েছিলাম, বা আমরা প্রিন্টেড টেক্সটও বলতে পারি, প্রিন্টেড টেক্সটের মধ্যে দেখতে পেয়েছিলাম। চলো আমরা নেক্সট দেখব, এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না। তাহলে কোন কথা কল্পনা করিতে সাহস হইত না, যে পদ্য নিজে চেষ্টা করে লেখা যেতে পারে। তাহলে এটা আমরা লিখব যে আমি কখনোই কল্পনা করতে পারিনি বা আমি কখনো ভাবতেও পারিনি যে পদ্য প্রকৃতপক্ষে নিজেরা বা নিজের ব্যক্তিগত চেষ্টায় লেখা যেতে পারে। তাহলে কি, আই হ্যাড নেভার ইমাজিনড, আমি কখনোই কল্পনা করতে পারিনি, দ্যাট কি, দ্যাট পোয়েট্রি, আচ্ছা দেখো লেখা যেতে পারে, তো যেহেতু পাস্ট টেন্সে লিখছি আমরা কিন্তু কুড লিখবো, দ্যাট পোয়েট্রি কুড
দ্যাট পোয়েট্রি কুড অ্যাকচুয়ালি লিখলে এটা ভালো হবে, কারণ প্রকৃতপক্ষে পোয়েট্রি কুড অ্যাকচুয়ালি বি রিটেন, লেখা যেতে পারে, বাই পার্সোনাল এফোর্ট, অর্থাৎ ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা যে লেখা যেতে পারে। বা আই হ্যাড নেভার ইমাজিনড বা আই হ্যাভ নেভার থটও লেখা যেতে পারে, আই হ্যাভ নেভার থট, বা আই হ্যাড নেভার কনসিডার্ড, বা আই হ্যাড নেভার পন্ডার্ড। তো যেটা তোমাদের ইচ্ছা লিখবে। আর এখানে অ্যাকচুয়ালি মানে আই হ্যাড নেভার ইমাজিন দ্যাট পোয়েট্রি কুড অ্যাকচুয়ালি বা ট্রুলি বলতে পারো, ট্রুলি, বা এটাকে বলতে পারো যে রিয়েলি অর্থাৎ প্রকৃতপক্ষে, বা ইনডিড বলতে পারো, ইনডিড, বি রিটেন বা বি কম্পোজড বলতে পারো, বি কম্পোজড, বা বি কম্পাইলড বাই পার্সোনাল এফোর্ট, অথবা বাই অনস ওন এফোর্ট, অর্থাৎ কোনো একজন ব্যক্তির নিজ প্রচেষ্টার দ্বারা, বাই অনস ওন এফোর্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, বেশি করে হাইপ অপশন প্রেস করো, কারণ হাইপটাই বর্তমানে কিন্তু লাইকে এসছে। তো হাইপ প্রেস করতে ভুলো না। ধন্যবাদ। চলো দেখা হচ্ছে তোমাদের জন্য পরবর্তী আরো ক্লাস আনবো।